পড়তে এসেছি পদার্থের গ্যাসীয় অবস্থা বা গ্যাসিয়াস স্টেট অফ ম্যাটার। এখন পদার্থের গ্যাসীয় অবস্থা বোঝবার জন্য আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হলো, দেখো আমি টপিক করেছি স্টেটস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের অবস্থা, মানে বিভিন্ন অবস্থা সম্পর্কে একটা ধারণা আমাদের রাখা ভীষণ জরুরি। তো আমরা পদার্থের অবস্থাকে প্রাথমিকভাবে 4টে ভাগে ভাগ করেছি। কিরকম? সলিড বা কঠিন, লিকুইড বা তরল, গ্যাস এবং প্লাজমা, এই 4টি ভাগ সাধারণত করা হয়। এছাড়াও অন্তর্বর্তী অবস্থা বা দশা, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট স্টেট বলি, তার উপর ডিপেন্ড করে আমরা আরেকটি ভাগ দেখছি, তার নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল। ঠিক আছে? এছাড়াও এক্সট্রিম কন্ডিশনের উপর ভিত্তি করে, এক্সট্রিম কন্ডিশনে পদার্থটা কি অবস্থায় রয়েছে তার উপর ভিত্তি করেও আমরা 3টে ভাগে ভাগ করেছি। বুঝতে পারলাম? তাই আমরা বলছি some states only exist under extreme conditions। বুঝতে পারলাম? such as, সেগুলো কি কি? একটা হচ্ছে Bose-Einstein condensates, 2 নম্বর হচ্ছে নিউট্রন ডিজেনারেট ম্যাটার, 3 নম্বর হচ্ছে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা স্টেট। বুঝতে পারলাম? তাহলে সাধারণত আমরা পদার্থের অবস্থাকে এই এতগুলো ভাগে ভাগ করতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? এবার কোনটা কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি এগুলো পরে কখনো আলোচনা হবে, তবে এই ধারণাটা তোমাদের থাকা প্রয়োজন ছিল, সেই কারণে এই ধারণাটা দেওয়া হলো। আজকের টপিক কিন্তু মূলত পদার্থের গ্যাসীয় অবস্থা। পারলাম বোঝাতে? তো এইবার আরেকটি কথা তোমাদের বলা খুব জরুরি, যে বিভিন্ন অণুর মধ্যে একটা বন্ধনহীন আকর্ষণ বল ক্রিয়া করে। বিভিন্ন অণুর মধ্যে একটা বন্ধনহীন আকর্ষণ বল ক্রিয়া করে। এখন এই বন্ধনহীন আকর্ষণ বলগুলোকে আমরা সাধারণত আন্তর আণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সেস বলে ডিফাইন করি। এখন সেগুলো কি কি? দেখো, আমরা প্রথমে যে আকর্ষণ বলটার কথা উল্লেখ করেছি সেটি হলো তাৎক্ষণিক আহিত ডাইপোল, তাৎক্ষণিক আহিত ডাইপোল আকর্ষণ বল, যার ইংরেজি আমরা করছি ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, আমরা 2 নম্বরে চলে আসছি আরেক ধরনের আন্তরাণবিক আকর্ষণ বল, যার নাম হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। তারপরে 3 নম্বরে চলে আসছি আমরা ডাইপোল আহিত ডাইপোল, যার ইংরেজি হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। 4 নম্বরে আমরা চলে আসছি আয়ন ডাইপোল, যার বাংলা এবং ইংরেজি একই ক্ষেত্রে, আয়ন ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। এরপরে 5 নম্বরে আমরা চলে আসছি হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড। এই 5 প্রকারের আন্তরাণবিক আকর্ষণ বল আমাদের বিভিন্ন অণুর মধ্যে আমরা দেখতে পাই। বুঝতে পারলাম? এখন দেখো, গ্যাসীয় পদার্থ পড়ানোর আগে তোমাদের বুঝতে হবে যে একটা পদার্থ কঠিন কেন। কারণ সেই পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা ভীষণ বেশি, তাই সেই অণুগুলি অনেক বেশি সংগুণিত এবং সংযোজিত অবস্থায় থাকে, অর্থাৎ অনেক বেশি অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে বা কন্ডেন্সড অবস্থায় থাকে। পারলাম বোঝাতে? এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হওয়ার জন্য তার কাঠিন্য বেশি। বুঝতে পারলাম? নাম্বার 2 চলে আসছি তরল। এই তরল পদার্থ বা লিকুইডের মধ্যে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কঠিনের থেকে বা সলিডের থেকে অপেক্ষাকৃত কম। ক্লিয়ার? আমরা গ্যাসে চলে আসছি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বলের পরিমাণ সবচেয়ে কম এই 3টি দশার মধ্যে, অর্থাৎ সবচেয়ে দুর্বলভাবে আকর্ষিত থাকে অণুগুলি গ্যাসীয় দশায়। ক্লিয়ার? তাই গ্যাসীয় পদার্থের প্র্যাকটিক্যালি
অণুগুলি স্বাধীনভাবে বিচরণ করতে পারে। ক্লিয়ার? দেখো এবার আমরা চলে আসবো যে বলগুলির কথা আমরা একটু আগে বলেছি, সেই বলগুলির মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রাথমিকভাবে 3টি বলের কথা। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি বল নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। পরবর্তী বলগুলো নিয়ে আলোচনা অন্য কোনো সময় প্রয়োজন অনুসারে হবে। তো এই চ্যাপ্টারে প্রাথমিকভাবে আমাদের এটা ভীষণ জরুরি। তো তাৎক্ষণিক আহিত ডাইপোল বা ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল এটা প্র্যাকটিক্যালি ধ্রুবীয় এবং অধ্রুবীয় উভয় প্রকার অণু বা ক্ষেত্রেই প্রযোজ্য। তোমরা নোট ডাউন করতে পারো এই কথাটা, মানে পোলার এবং নন পোলার উভয় ধরনের অণুর ক্ষেত্রেই এটা পেতে পারি আমরা। এখন এই যে বল, এই বলটা আছে বলেই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন কিংবা ধরো হিলিয়াম, নিয়ন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, এই গ্যাসগুলোকে আমরা তরলে পরিণত করতে পারি। ক্লিয়ার? এরা তরলে পরিণত হয় তার কারণে এই আকর্ষণ বলটা আছে। ওকে, এখন এই আকর্ষণ বলকে বোঝবার জন্য আমাদের এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি এখানে 2টি হিলিয়াম পরমাণু। দেখো 1 পরমাণু গ্যাস যদি হয় তাহলে 1 পরমাণু নেবে, যদি দ্বিপারমাণবিক হয় তাহলেও কোনো ব্যাপার না, তাহলে দ্বিপারমাণবিক তোমরা নিতে পারো, অণু হিসেবে নেবে তখন সেটা। এখন হিলিয়াম নিয়েছো তোমরা, এই হিলিয়াম 2টি, দেখো এর ক্ষেত্রে এর যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান বা ধনাত্মক বা ঋণাত্মক মেরু, আধানের থেকে মেরু বলাই ভালো এখানে, সেই মেরু একটি নির্দিষ্ট বিন্দুতে সমাপতিত থাকে। অর্থাৎ কঠিন বাংলা বলে ফেললাম আসলে, একটা পয়েন্টের মধ্যেই ধনাত্মক মেরুটা রয়েছে, পোলটা রয়েছে, এবং ঋণাত্মক মানে পজিটিভ পোল এবং নেগেটিভ পোল একটা পয়েন্টের মধ্যেই আছে, কিন্তু এটা বেশিক্ষণ থাকতে পারে না। কি হয়, ধনাত্মক পোল বা পজিটিভ পোলের সাপেক্ষে ওর যে ইলেকট্রন মেঘ তার খানিকটা সরণ ঘটে যায়, সরে যায়, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন ক্লাউড ঘটে। তার ফলে কি হয়, তার ফলে এই পরমাণুর মধ্যে একটা প্লাস এবং একটা মাইনাস, আংশিক প্লাস মাইনাস একটা মেরু তৈরি হয়। এখন ডেল প্লাস এবং ডেল মাইনাস তৈরি হয়েছে, বুঝতে পারলেন? তাহলে এইবার এই 2টি হিলিয়ামের ক্ষেত্রে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা কি বলতে পারি, 2টি হিলিয়ামের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই হঠাৎ করে একটা মেরু তৈরি হওয়া, এটা কি তাৎক্ষণিক ডাইপোল তৈরি হয়েছে বলা হচ্ছে, মানে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়েছে। এবং এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা কাজ করে এই ডাইপোলের কারণে, এই তাৎক্ষণিকভাবে বা ইনস্ট্যান্টেনিয়াস ওয়েতে তৈরি হওয়া ডাইপোলের কারণে যে অ্যাট্রাকশনটা এই অ্যাটম বা মলিকিউল ফেস করে, that is called instantaneous induced dipole attractive force. ওকে, বুঝতে পারলাম? খুব সহজ কথা। এখন এর সম্পর্কে আরো 2-4টি কথা তোমাদের বলে দিই। বিজ্ঞানী লন্ডন প্রথম এর উৎপত্তির ব্যাখ্যা দেন, মানে এটা ইনভেন্ট করেন লন্ডন। তো এই কারণে এই বলের আরেকটা নাম হচ্ছে লন্ডন ফোর্স বা লন্ডন বল। দেখো আমরা এখানে লিখেছি। এবার এই যে ফোর্সটা, ইট ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মলিকিউলস অর অ্যাটমস। কিভাবে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ভ্যারিজ as 1/r⁶ যদি এই আরটা ডিস্টেন্স হয় তাদের মাঝখানে, ওই অ্যাটমস বা মলিকিউলস গুলোর মাঝখানে। বুঝে গেল? এবার আমরা চলে আসবো ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। সেখানে কি, এটা সাধারণত প্রসম ও ধ্রুবীয় অণুর ক্ষেত্রে প্রযোজ্য, মানে নিউট্রাল পোলার মলিকিউলের ক্ষেত্রে। ঠিক আছে, কিরকম ভাবে এটা চলবে দেখো। আমরা একটা মলিকিউল নিয়েছি যার নাম HCl, তাহলে এর মধ্যে ইলেকট্রোপজিটিভ হচ্ছে হাইড্রোজেন আর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ক্লোরিন। তাহলে হাইড্রোজেনটা ডেল প্লাস ক্যারেক্টার থাকবে এবং ক্লোরিনের মধ্যে একটা ডেল মাইনাস ক্যারেক্টার থাকবে।
তাহলে দুটো HCl কে যদি আমরা পাশাপাশি রাখি তো দেখা যাবে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। এই অ্যাট্রাকশনটাই হচ্ছে আসলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, তাহলে ডাইপোল ডাইপোলটা স্যার এক্সাম্পল কাদের ক্ষেত্রে এটা কাজ করে? অ্যামোনিয়ার ক্ষেত্রে এই ধরনের ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকতে পারে। এটা থাকতে পারে আমাদের জলের ক্ষেত্রে অর্থাৎ ওয়াটারের ক্ষেত্রে H2O। এটা থাকতে পারে HCl এর ক্ষেত্রে, এই ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স থাকতে পারে। ভেরি গুড। এইবার আমরা চলে আসবো ডাইপোল আহিত ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। সেটা কি রকম? সেটা হচ্ছে একটা থাকতে হবে পার্মানেন্ট পোলার বা স্টেবল পোলার ডাইপোলার মলিকিউল, স্টেবল ডাইপোলার মলিকিউল থাকতে হবে একটা, আর একটা অল্প ধ্রুবীয় বা নন পোলার। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এটা দেখো নন পোলার নিয়েছি আমি, অল্প ধ্রুবীয়ও নিতে পারি, সেটা অল্প মানে সামান্য পোলারও নিতে পারি। তো সেটা যখন একটা স্টেবল ডাইপোলার বা পার্মানেন্ট ডাইপোলার মলিকুলের প্রেজেন্সে আসছে, তো পার্মানেন্ট ডাইপোলারের মধ্যে ডেল প্লাস ডেল মাইনাস রয়েছে, বুঝতে পারলাম? তাহলে সেক্ষেত্রে এর প্রভাবে অর্থাৎ যে পার্মানেন্ট বা স্টেবল ডাইপোলার মলিকিউল তার প্রভাবে যেটা নন পোলার বা কম পোলার ছিল তার মধ্যে একটা ডাইপোল সৃষ্টি হবে। তাহলে এটাও দেখো একটা ডেল প্লাস ডেল মাইনাস ফর্ম করেছে। পারলাম বোঝাতে? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা এই যে এদের মধ্যে যে অ্যাট্রাকশন অর্থাৎ এই যে একজনের প্রভাবে আরেকজন প্রভাবিত হলো, আবেশিত হলো, কেন হলো? কারণ যার মধ্যে ডাইপোলটা আগে থেকে ছিল, যে পার্মানেন্ট অর স্টেবল ডাইপোলার মলিকিউল ছিল, তার যে ইলেকট্রিক্যাল ফিল্ড, তার যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে নন পোলার তার মধ্যে একটা পোলারিটি ইনডিউসড হবে, মানে পোলারিটিটা আরোপিত হবে। ওকে, তাহলে তাদের মধ্যে এই আরোপিত হওয়ার পর তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, দ্যাট ইজ কল্ড ডাইপোল ইনডিউসড ডাইপোল বা ডাইপোল আহিত ডাইপোল আকর্ষণ বল। ক্লিয়ার? আর আয়ন ডাইপোল তো সহজ কথা, আয়নের মধ্যে যে ডাইপোল হবে, হাইড্রোজেন বন্ড, এগুলো পরে আলোচনা করা হবে। একটা কথা বলা হয়নি তোমাদের, সেটা হচ্ছে এই ফোর্সটাও ভ্যারিজিয়াস 1/r⁶। এটা একটা এক্সাম্পল দেওয়া যাক। কোন ফোর্সটা আবার বলে দিচ্ছি, ডাইপোল আহিত ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল। তার এক্সাম্পল দিচ্ছি H2O আর I2। ওকে, এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা থাকবে সেটা হচ্ছে ডাইপোল আহিত ডাইপোল বা ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, বাকি দুটো নিয়ে খুব আলোচনা এখন করছি না, আমরা চলে যাব এবার সরাসরি আমাদের মূল টপিক গ্যাস। দেখো, গ্যাস সম্পর্কে এবার আমরা শুরু করতে চলেছি। এখন গ্যাস সম্পর্কে পড়ার আগে আরেকটা জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে, যে গ্যাস পড়তে গেলে আমাদের তিনটি জিনিস, তিনটি টপিক বা তিনটি প্যারামিটার আমাদের একটু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়াটা খুব দরকার। এক নম্বর হচ্ছে আয়তন, দু নম্বর হচ্ছে প্রেসার বা চাপ, আয়তনের ইংরেজি ভলিউম, তিন নম্বর হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। বুঝতে পেরেছো? এখন দেখো, ভলিউম আমরা 1 লিটার বলতে বুঝি 10⁻³ মিলিলিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 10⁻³ সেন্টিমিটার কিউব, যেটাকে আমরা সিসি বলছি, কিউবিক সেন্টিমিটার। দ্যাট ইজ ইকুয়াল টু 10⁻³ ইন্টু 10⁻⁻1 তার কিউব ডেসিমিটার কিউব। অর্থাৎ সেন্টিমিটার থেকে যদি আমরা ডেসিমিটারে কনভার্ট করি তাহলে এইটা দাঁড়াবে 10⁻³ যেমন ছিল তেমন, তখন সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলাম 10⁻⁻1 তার কিউব আছে, তাই কিউব করলো, দ্যাট ইজ ডেসিমিটার কিউব, তার মানে 1 ডেসিমিটার কিউব। ওকে, SI ইউনিট অফ ভলিউম ইজ মিটার কিউব। তাহলে মিটার কিউবের সাথে একটা রিলেশন আমাদের দেখে নিতে হবে। তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 10 স্কয়ার সেন্টিমিটার তার হোল কিউব, তার 10⁶ সেন্টিমিটার কিউব। ওকে, কেন? কারণ মিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে যাই তাহলে আমরা 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, এটা আমরা জানি, তাই 10 স্কয়ার করেছি এখানে। ওকে, ইকুয়াল টু, দ্যাট ইজ ইকুয়াল টু 10 কিউব ডেসিমিটার কিউব আমরা বলতে পারি। এই রিলেশন থেকে আমরা এখানে চলে আসতে পারবো এটা। দ্যাট ইজ ইকুয়াল টু 10 কিউব লিটার,
আমরা সেটাও বলতে পারি। এবার প্রেসারে চলে আসছি আমরা। প্রেসার যদি আমরা আসি, পারস্তম্ভের পরীক্ষাটা তোমরা ছোটবেলায় করেছো, মনে আছে কিনা জানি না, মানে মার্কারি দিয়ে মার্কারির একটা এক্সপেরিমেন্ট ছিল, সেই এক্সপেরিমেন্টটা তোমাদের মনে আছে। তো সেক্ষেত্রে সেই এক্সপেরিমেন্টটা আমরা এখানে করছি না, সেই এক্সপেরিমেন্ট ছোটবেলার জিনিস তো, আর এটা নিয়ে এখানে ওটা বলছি না। সেই প্রেসারটা আমরা ডিটারমাইন করেছিলাম, তার ক্যালকুলেশন এসেছিল P = HdG, কেউ এটাকে H রোজিও বলে থাকে। তাহলে Hটা কি? হাইট। কার হাইট? মার্কারি কলামের হাইট, পারস্তম্ভের হাইট। তারপর একটা ডেনসিটি D, যেটাকে আমরা রো দিয়েও ডিনোট করতে পারি। G, এটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আমরা শর্টে লিখেছি অ্যাক্সিলারেশন কথাটা। তো এই হাইটটা হচ্ছে, যদি আমরা সিজিএস এ করি তাহলে এটা সেন্টিমিটারে করলে 76, আর ডেনসিটিটা হচ্ছে 13.5951 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 980.665 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, দ্যাট মিনস সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই বা গুণ করে দিই, তাহলে তার ভ্যালু আসবে P = 1 atmosphere = ডাইনে ভ্যালু আসবে 1.013 × 10⁶ ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। আমরা যদি নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি 1 নিউটন = 10⁵ ডাইন এবং 1 মিটার = 100 সেন্টিমিটার, আমরা এটা জানি। তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কি 1.013, মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.013 × 10⁵ নিউটন মিটার টু দি পাওয়ার -2। ওকে, এছাড়াও আমরা আরেকটা ইউনিট প্রেসারের আমরা নিচ্ছি, তার নাম হচ্ছে পাস্কাল। তাহলে 1 পাস্কাল = 1 নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট মিনস নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে 1 atmosphere = আমরা কি বলতে পারি, এখানে 1 atmosphere = এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ওই ভ্যালুটা যদি ওখানে পুট করি, তাহলে 1 atmosphere = 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এবার একেবারে তোমাদের জানা জিনিস, এটা 1 atmosphere = 76 সেন্টিমিটার Hg, জানি এটা আমরা, that is equal to 760 millimeter Hg, and that is equal to, যেটা তোমরা হয়তো জানো না, 760 টর। টর হচ্ছে আরেকটি ইউনিট প্রেসারের, চাপের। ওকে, এইবার আমরা চলে আসব টেম্পারেচার। দেখো, টেম্পারেচারে আমরা জানি 0 কেলভিন = -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি জাস্ট ডেটা গুলো দিয়ে যাচ্ছি এখানে, এটা নিয়ে খুব ডিসকাশন করছিলাম, ছোটবেলার জিনিস। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস 0 ডিগ্রি সেন্টিগ্রেড = 273 কেলভিন, আমরা জানি তো এগুলো। 0 কেলভিন = -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড = 273 কেলভিন। তাহলে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটার যদি কেলভিনে ভ্যালু ডিটারমাইন করতে যাই, তাহলে কি করব, 273 প্লাস টি করব। 273 প্লাস টি কেলভিন, মাথায় থাকবে, ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস আমরা কত কেলভিন বলবো, 273 প্লাস 40, তার মানে 313 কেলভিন। ওকে, বুঝতে পারলাম, ক্লিয়ার কনসেপ্ট। আমরা এবার চলে আসব গ্যাস লস, অর্থাৎ গ্যাস সংক্রান্ত সূত্রাবলী। তো প্রথম যে সূত্রটা আমরা আজকে পড়ব সেটা হলো বয়েলস ল। এখন জানতে হবে যে এটা ইনভেন্ট করেছিলেন রবার্ট বয়েল, তাই তার নাম অনুসারে এর নামকরণ করা হয় বয়েলস ল। এখন দেখো, আমরা যদি বাস্তবিকভাবে দেখার চেষ্টা করি, একটা গ্যাস চেম্বারে গ্যাস পূর্ণ করে তার উপর যদি চাপ বৃদ্ধি করি, তাহলে তার আয়তনটা সংকুচিত হবে, হ্রাস পাবে। তাহলে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য প্রেসার ভলিউম ডিক্রিজেস। তার মানে এখানে একটা ব্যস্ত সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন রয়েছে। দ্যাট মিনস ভি ভ্যারিজিয়াস 1/p, এটাই আসলে বয়েলস ল। কি বললেন বয়েল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট মানের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এক্ষেত্রে দুটি রাশি ধ্রুবক,
একটি হলো উষ্ণতা, অপরটি গ্যাসের ভর। তাহলে ইংরেজিতে বললে এটা কি দাঁড়াবে? At a constant temperature, the volume of a given mass of gas is inversely proportional to its pressure. Okay? তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি V ভ্যারিভিয়াস P, যেখানে T এবং M কনস্ট্যান্ট। তাহলে আমরা এই ধ্রুবক এই ভ্যারিজিয়াসটাকে তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবক নিয়ে এলাম। তাহলে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখা যাচ্ছে একটা সিস্টেম আমরা নিয়েছি সিস1, দ্যাট মিন্স সিস্টেম 1 এখান থেকে সিস্টেম 2 তে পরিবর্তিত হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে চাপ P1 এবং আয়তন V1 ছিল, তা পরিবর্তিত হয়ে চাপ P2 হয়েছে এবং আয়তন V2 হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বয়লের সূত্রে অ্যাপ্লাই করে পেতে পারি P1 V1 ইকুয়াল টু K, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেতে পারি P2 V2 ইকুয়াল টু K। দুটোই কনস্ট্যান্ট এবং দুটো যদি সমান হয় কোনো কারণে, তাহলে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। এরকম অন্য আরো সিস্টেম থাকলে তার পরিবর্তন ঘটলে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু P4 V4 এইরকম ভাবে চলবে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে বয়েলস ল। এইবার আমরা চলে আসছি বয়েলস ল থেকে আমরা কিছু গ্রাফ পেতে পারি। সেই গ্রাফগুলো কি কি? আমরা অল্প কিছু গ্রাফ এখানে দেখে নিচ্ছি। প্রথমেই আমরা দেখব P ভার্সেস V গ্রাফ। আমরা যদি P ভার্সেস V গ্রাফ দেখি, তাহলে আমরা এখানে কি দেখব? যে চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক বলতে আমরা কি ধরনের গ্রাফ আমাদের মাথায় আসে? সেটা হচ্ছে সমপরাবৃত্তাকার বা হাইপারবোলা। ওকে, তো আমরা যে হাইপারবোলা বা সমপরাবৃত্তাকার গ্রাফ আঁকছি তা যে আসলে ঠিক আঁকছি তা আমাদের একটু পরীক্ষা করে দেখে নিতে হবে, তাহলেই তো বুঝবো গ্রাফটা আমরা সঠিক দিকে নিয়ে গেছি কিনা। ধরো চাপ যখন এই পজিশনে আছে, ধরো চাপ হচ্ছে এইটা, তাহলে তার করেসপন্ডিং আয়তন কত? এত। তাহলে চাপ যদি হ্রাস পায়, কমে গেল, তাহলে আয়তনটা কি হলো? এইখানে পৌঁছলো। করেসপন্ডিং ভলিউমটা হচ্ছে এটা। তাহলে প্রেসার যখন এখানে, তার করেসপন্ডিং ভলিউম যা, প্রেসার কমলে করেসপন্ডিং ভলিউমটা বেড়ে যাচ্ছে, তার মানে ব্যস্ত সম্পর্ক। এইবার চলে আসছি আমরা পিভি ভার্সেস পি গ্রাফ। দেখো পিভির সাথে পি এর কোনো সম্পর্ক পেয়েছো? এখানে তোমরা পেয়েছো কি? পাওনি। কোনো সম্পর্ক যেহেতু নেই, তাহলে যার ভ্যালু আমরা পিভির রেসপেক্টে পাচ্ছি না, তার অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে গ্রাফটা, অর্থাৎ পি অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে গ্রাফটা। ক্লিয়ার? প্যারালাল বলতে সমান্তরাল বলছি আমরা। তাহলে এবার পিভি ভার্সেস ভি গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে এখানেও সেই একই অবস্থা, পিভির সাথে ভি এর কোনো রিলেশন আমরা পাচ্ছি না, তাই সেটাও ভি অ্যাক্সিসের প্যারালাল বা সমান্তরাল হয়ে গেছে। এইবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফে চলে যাব। সেই গ্রাফটা হচ্ছে লগ পি ভার্সেস লগ ভি। লগ পি ভার্সেস লগ ভি। তাহলে তার আগে আমাদের গাণিতিক ব্যাপারটা একটু দেখে নিতে হবে। দেখো পিভি ইকুয়াল টু কে মানে কনস্ট্যান্ট। তাহলে আমরা বোথ সাইডে যদি লগ নিয়ে নিই, তাহলে এটা গুণে রয়েছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। পি ইন্টু ভি রয়েছে, তাহলে লগ পি প্লাস লগ ভি হয়ে যাবে ইকুয়াল টু লগ কে। ওকে, তাহলে লগ পি ইকুয়াল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে। ওকে, তো এই যে ইকুয়েশন, এটাকে যদি আমরা তুলনা করি y ইকুয়াল টু mx প্লাস c স্ট্রেট লাইন এক ইকুয়েশনের সাথে বা সরলরেখা সমীকরণের সাথে, তাহলে আমরা দেখতে পাবো এখানে y হচ্ছে আসলে কোনটা? এখানে y হচ্ছে এই log p, এটাই হচ্ছে y। আর x কোনটা? x হচ্ছে আমাদের log v। ওকে, আর c কোনটা? c হচ্ছে এই log k। ক্লিয়ার? তাহলে m টা কত? m মানে স্লোপ বা নতি বা প্রবণতা, সেটা কত? সেটা হচ্ছে, দেখো log v এর আগে একটা মাইনাস আছে, দ্যাট মিন্স -1 ইন্টু log v আমরা বলতে পারি। তাহলে -1 টাই হচ্ছে এখানে m। তাহলে m ইকুয়াল টু -1। তাহলে -1, দেখো প্রবণতা বা স্লোপ বা নতি বলতে আমরা বুঝি tan থিটা। তাহলে tan এর রেসপেক্টে -1 ভ্যালু যদি আমরা দেখি, তাহলে সেটা আমরা কি দেখতে পাবো? -tan 45 ডিগ্রি। ওকে, তাহলে -tan 45 ডিগ্রি মিন্স tan 180 -45 ডিগ্রি। তোমরা জানো সেই অল সাইন ট্যান কস যে কোঅর্ডিনেট থেকে আমরা পেতে পারি এটাকে, তো সেইটাই এখানে করা হয়েছে। ট্যান 180 ডিগ্রি -45 ডিগ্রি।
তাহলে তার ভ্যালু কত tan 135 ডিগ্রি, তার মানে tan 135 ডিগ্রির ভ্যালুটাই হচ্ছে আসলে -1। তাহলে m এর মানটা আবার tan থিটা, m মানেই tan থিটা বুঝি আমরা, tan থিটা ইকুয়াল টু tan 135 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 35 ডিগ্রি। এখন থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি আমাদের এলো। তাহলে এই যে 135 ডিগ্রি আমরা পেলাম, তাহলে এটা কোন অ্যাক্সিসে 135 ডিগ্রি, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কোন অ্যাক্সিসে আমরা দেখছো log v এর সাথে -1টা ছিল mx, তাহলে x এর উপর স্লোপটা আমরা টানবো। তাহলে x এর উপর x অ্যাক্সিস, দ্যাট মিন্স log v, এই অ্যাক্সিসে আমরা দেখো 135 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন টেনেছি, এটাই হচ্ছে এর গ্রাফ। আর y যেহেতু আমাদের log p এসেছে, তাহলে y অ্যাক্সিসে আমরা log p দিয়েছি এবং x অ্যাক্সিসে আমরা log v দিয়েছি, কারণ x এর ভ্যালুটা হচ্ছে আসলে এখানে log v। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার? আমরা আরো কিছু লেখচিত্রে চলে আসবো। প্রথমটা হচ্ছে pv স্কয়ার ভার্সেস v লেখচিত্র। তাহলে তার গাণিতিক রূপটা আগে আমরা দেখে নিই। pv ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা জানি, pv স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষে আমাদের v দিয়ে গুণ করতে হবে। তাহলে pv স্কয়ার ইকুয়াল টু kv, তাহলে এটাকে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে y ইকুয়াল টু pv স্কয়ার, x ইকুয়াল টু v এবং m ইকুয়াল টু k, এবং c নেই। দেখো c এর কোনো ভ্যালু নেই, c নেই মানে ছেদিদাংশ বা ইন্টারসেপ্টটা শূন্য হয়ে গেছে, তার মানে লেখচিত্রটা মূল বিন্দুগামী। সেটাই হয়েছে, কিন্তু ডটেড লাইন হয়েছে এবং স্লোপটা যেহেতু পজিটিভ, তাই এইরকম একটা ধনাত্মক দিকে লেখচিত্র হয়েছে। এবং এটা ডটেড লাইন দিয়েছে এই কারণে যে কাল্পনিকভাবে বা থিওরিটিক্যালি আমরা গ্যাসের আয়তনকে শূন্য ধরলেও বাস্তবে গ্যাসের আয়তন শূন্য এটা আমরা এখনো পাইনি। ওকে, তাই এটা ডটেড লাইন দিয়েছে, থিওরিটিক্যালি পসিবল, বাস্তবে দেখা যায়নি। তাহলে আরেকটা কাজ এখানে দেখে নিতে হবে, পিভি ইকুয়াল টু দেখো এনআরটি আমরা জানি, আবার জানি পিভি ইকুয়াল টু কে, তাহলে কে ইকুয়াল টু এনআরটি। ওকে, তাহলে এম ইকুয়াল টু ওভার কে, তাহলে এম ইকুয়াল টু কে ইকুয়াল টু এনআরটি, তার মানে আসলে এখানে স্লোপটা এনআরটি, হ্যাঁ কি না? বোঝা গেল? এইবার চলে আসছি আমরা তার পরের লেখচিত্রে। পরের লেখচিত্র কি? পি স্কয়ার ভি ভার্সেস ভি লেখচিত্র। তাহলে তার গাণিতিক রূপ কি? পিভি ইকুয়াল টু কে কনস্ট্যান্ট আমরা জানি, উভয় দিকে আমরা পি দিয়ে গুণ করে দেবো, মাল্টিপ্লাই করবো পি দিয়ে, পি স্কয়ার ভি ইকুয়াল টু কে পি। আবার পিভি ইকুয়াল টু যেহেতু কে, তাহলে পি ইকুয়াল টু কে বাই ভি, তার মানে এখানে পি এর জায়গায় আমি কে বাই ভি বসিয়ে দিলাম। তাহলে দাঁড়ালো কি? পি স্কয়ার ভি এপাশে ভি দিয়ে গুণ হলো, তাহলে ইন্টু ভি ইকুয়াল টু কে স্কয়ার। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার প্রকৃতির, তাই না? তাহলে এখানে ওয়াই অ্যাক্সিসে আমরা যেহেতু পি স্কয়ার ভি দিয়েছি, তার মানে ওয়াই হিসাবে আমরা কোনটাকে ধরছি? পি স্কয়ার ভি কে, এবং এক্স ইকুয়াল টু আমরা ভি ধরছি এখানে, কারণ এক্স অ্যাক্সিসে আমরা ভি দিয়েছি। তাই লেখচিত্রটা আসলে সমপরাবৃত্তাকার প্রকৃতির বা হাইপারবোলিক প্রকৃতির। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আরেকটা ধারণা আমরা করতে পারি, সেটা কি? এই লেখচিত্রটি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে ক্রমাসন্নভাবে বা অ্যাসিম্পটোটিক্যালি অসীম দূরত্বে গিয়ে মিলিত হতে পারে, এইরকমই একটা লেখচিত্র এটা। ঠিক আছে, এইবার চলে আসছে তার পরের লেখচিত্রে আমরা, সেটা হচ্ছে লগ পিভি ভার্সেস লগ ভি। দেখো আমরা জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে লগ পিভি ইকুয়াল টু লগ কে। আমরা যদি উভয় দিকে লগ নিয়ে নিই, তাহলে লগ পিভি ইকুয়াল টু লগ কে, তাহলে লগ পিভি রেসপেক্টে লগ ভির কোনো মান পাওয়া গেছে? কোনো মান পাওয়া যায়নি। তাহলে আমরা লগ পিভি ভার্সেস লগ ভি লেখচিত্রটা কি হবে? যার মান পাইনি তার সমান্তরাল সেই অক্ষে, তাহলে এক্স অক্ষের বা লগ ভি অক্ষের সমান্তরাল এখানে। এইবার আমরা চলে আসবো তার পরের লেখচিত্র, সেটা হচ্ছে লগ পি ভার্সেস লগ 1/v। ঠিক আছে, আসলে সন্ধে হয়ে আসছে, আলোটা কমে যাচ্ছে ক্রমাগত, এখন উঠে আবার নতুন করে আলো জ্বালানো, আবার উঠতে হবে, ভিডিওটা কাটতে হবে, সেই জন্য আমি একবারে খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি। দেখো লগ পি ভার্সেস লগ 1/v, এই লেখচিত্র করতে গেলে আমাদের পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা জানি, তাহলে পি ইকুয়াল টু কে বাই ভি। ওকে, তাহলে উভয় দিকে আমরা যদি লগ নিই, তাহলে লগ পি ইকুয়াল টু লগ 1/v প্লাস লগ কে। ওকে, তাহলে এখানে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে y এর মানটা হচ্ছে আসলে log p, x হচ্ছে log 1/v এবং c হচ্ছে log k। তার মানে এখানে ছেদিদাংশ আছে, তার মানে মূলবিন্দুগামী হবে না এই লেখচিত্র। আর m এর মানটা কি? এর আগে একটা +1 কিছু নেই, মানে কি +1 ইনটু 1 log 1/v বলতে পারি আমরা। তাহলে +1টাকে আমরা যদি ধরে নিই, m এর মান স্লোপ হচ্ছে +1, তাহলে পজিটিভ দিকে যাবে গ্রাফটা, কিন্তু একটা ছেদিদাংশ থাকার জন্য এইটুকু হচ্ছে এই log k c, এইটুকু তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট,
এইটুকু হচ্ছে আমাদের লগ কে। এইটুকু হচ্ছে আমাদের লগ কে, বুঝতে পারলাম? তাহলে বাকি দেখো চিত্রটা লগ পি ভার্সেস লগ 1/b। যেমন ওয়াই অ্যাক্সিস আমার লগ পি আছে, এক্স অ্যাক্সিস আমার লগ 1/b আছে। দেখো চিত্রটা পজিটিভ হয়ে গেছে। ওকে, বুঝতে পারলো? তাহলে মোটামুটি ভাবে প্রায় বয়েলস ল সামগ্রিক রূপ আমরা দেখে নিলাম। ওকে, তো আজকে বয়েলস ল পর্যন্তই থাক। আমরা আসলে আজকে গ্যাস টপিকে একটু দেরিতে ঢুকেছি, কারণ গ্যাস পড়ার জন্য আমাদের স্টেটস অফ ম্যাটারের অনেকগুলো অংশ পড়তে হয়েছে। তো তোমরা এই পর্যন্ত পড়ে নাও, তারপরে আমরা পরবর্তী দিন চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এবং তাদের সমন্বয় সূত্র ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে পরের ভিডিওতে। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক। ভালো থেকো, সাবধানে থেকো।